সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা নিয়মিত তোমাদের পড়াশোনা করছো এবং অনলাইন ক্লাস কার্যক্রমের মাধ্যমে সম্পৃক্ত থেকে তোমরা তোমাদের পড়াশোনাকে আরও বেশি বেগবান ও গতিশীল করছো। এই বৈশ্বিক মহামারীতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে, এজন্য সরকারের নির্দেশক্রমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও অনলাইন ক্লাস কার্যক্রম অব্যাহত রয়েছে। আর আমরা যারা নগরায়নের মধ্যে আছি, নগর অঞ্চলে অর্থাৎ শহর অঞ্চলে বসবাস করি, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করি, তাদের তো শুরু থেকেই এই বৈশ্বিক মহামারী শুরু থেকেই অনলাইন ক্লাস কার্যক্রমগুলো চলছে। আর কথা না বাড়িয়ে, যেহেতু তোমাদের আগামী মঙ্গলবার দিন 22/9/2020 সালে 22 তারিখে যেহেতু তোমাদের 9-এর এবং 10-এর এবং সমস্ত ক্লাসেরই কিছু কিছু বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সে অনুসারে তোমাদেরকে সিলেবাসও দেওয়া হয়েছে এবং তোমরা সে অনুসারে তোমাদের বিভিন্ন কার্যক্রমগুলো শেষ করেছো। পড়াশোনাগুলো যেন তোমরা ভালো ফলাফল করো, ভালোভাবে উত্তর দিতে পারো, সে প্রত্যাশা রাখি। তো আজকে তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিংয়ের 3য় অধ্যায়ের উপর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং একটি গাণিতিক অঙ্কের সমাধান দেওয়ার চেষ্টা করব। আসলে 3য় অধ্যায়টা কি? 3য় অধ্যায়টা হলো আমাদের ফিন্যান্স ব্যাংকিংয়ের অর্থের সময় মূল্য। 3য় অধ্যায় ছিল অর্থের সময় মূল্য। তো আগে অর্থের সময় মূল্য কী সেটা আমাদের জানা দরকার। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় সেটাকে অর্থের সময় মূল্য বলে। বিগত বছরের 100 টাকা আর চলতি বছরের 100 টাকা এক নয় কখনোই। এই যে সময়ের পরিবর্তনের ফলে যে অর্থের মূল্যের পরিবর্তন সাধিত হয়, এটাকেই অর্থের সময় মূল্য বলে। তো এই অধ্যায়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে। তোমাদেরকে অলরেডি পূর্বে যখন ক্লাস কার্যক্রম চলেছিল তখন তোমাদেরকে দেখানো হয়েছে, বলা হয়েছে এবং এই অধ্যায়টি তোমাদেরকে শেষ করা হয়েছিল। তারপরেও আবার বলছি, এই অধ্যায়ের 2টা অংশ, একটা হলো বর্তমান মূল্য নির্ণয় করা আর একটা হলো ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা। বর্তমান মূল্যর আরেক নাম হলো বাট্টাকরণ পদ্ধতি আর ভবিষ্যৎ মূল্যের আরেক নাম হলো চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। বর্তমান মূল্যের নাম আরেকটা হলো বাট্টাকরণ পদ্ধতি আর ভবিষ্যৎ মূল্যের আরেকটা নাম হলো চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। তো অর্থের সময় মূল্য আমরা দুই অংশে নির্ণয় করি, একটা হলো বর্তমান মূল্য আর একটা হলো ভবিষ্যৎ মূল্য, প্রেজেন্ট ভ্যালু আর হলো ফিউচার ভ্যালু। তো এই সূত্রগুলো উদ্দীপকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে দেওয়া থাকে। তো সাধারণত এই অধ্যায়ে যে সূত্রগুলো ব্যবহার করা হয় অঙ্কের জন্য, গাণিতিক সমস্যা সমাধানের জন্য, সেটা তোমাদের দেখো প্রদত্ত পৃষ্ঠায় দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো, বছরে কোনো সময় বছরে একবার সুদ বা বাট্টাকরণ করা হয় বা সুদ দেওয়া হয়। বর্তমান মূল্য নির্ণয় করতে গেলে এটাকে বাট্টাকরণ বলা হবে আর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে গেলে এটাকে সুদ বলা হবে। বছরে যদি একবার দেওয়া থাকে আর বছরে যদি একাধিকবারের কথা বলা হয়। দেখো, বর্তমান মূল্যের সময় বছরে যদি একবার হয় সেক্ষেত্রে বর্তমান মূল্য বা বাট্টাকরণ পদ্ধতিতে সূত্রটা কি আমরা আগেও পড়েছি এবং ক্লাসেও করেছি, তা আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। পিভি সমান FB ডিভাইডেড 1 + I⁴n। পিভি কি? প্রেজেন্ট ভ্যালু। পিভি হলো প্রেজেন্ট ভ্যালু, FB হলো ফিউচার ভ্যালু।
আর আই হলো রেট অফ ইন্টারেস্ট। আই হলো রেট অফ ইন্টারেস্ট, অনেকে এটাকে আয়ের জায়গায় আর লেখে, ছোটো হাতের আর, একই বিষয়। আর এন কি, নাম্বার অফ ইয়ার্স। এন হলো নাম্বার অফ ইয়ার্স। যখন আমরা তারপরে দেখো বছরে যদি একাধিকবার হয় সূত্রটা, সেই ক্ষেত্রে সূত্রটা হবে পিভি সমান সমান এফ বি ডিভাইডেড 1+i/m টু দি পাওয়ার mn, 1+i/m টু দি পাওয়ার mn। এক্ষেত্রেও পিভি সমান সমান প্রেজেন্ট ভ্যালু, এফ বি সমান সমান ফিউচার ভ্যালু, আই সমান সমান রেট অফ ইন্টারেস্ট, এন সমান সমান নাম্বার অফ ইয়ার্স, আর এম যেটা আছে, এম হলো নাম্বার অফ টাইমস, অর্থাৎ বছরে কতবার বাট্টাকরণ বা চক্রবৃদ্ধি হবে। এম হলো নাম্বার অফ টাইমস, অর্থাৎ বাট্টা যদি প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করি তাহলে ডিসকাউন্ট, নাম্বার অফ ডিসকাউন্ট টাইমস, আর যদি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি তাহলে নাম্বার অফ রেট অফ এখানে হলো তখন হলো কতবার চক্রবৃদ্ধি সুদ হবে, দ্য নাম্বার অফ ইন্টারেস্ট টাইমস। দেখো ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রেও কী দেওয়া আছে তোমার, ভবিষ্যৎ মূল্যের সূত্রটা হলো যদি বছরে একবার হয় এফ বি সমান সমান পিভি ইন্টু 1+i টু দি পাওয়ার এন, পিভি ইন্টু 1+i টু দি পাওয়ার এন। পিভি এফ বি সমান সমান ফিউচার ভ্যালু, পিভি সমান সমান প্রেজেন্ট ভ্যালু, আই হলো রেট অফ ইন্টারেস্ট, আর এন হলো নাম্বার অফ ইয়ার্স। এরপরে যদি বছরে একাধিকবার হয়, ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে যদি বছরে একাধিকবার হয়, সেক্ষেত্রে সূত্রটা হলো এরকম এফ বি সমান সমান পিভি ইন্টু 1+i/m টু দি পাওয়ার mn। এখানেও এফ বি সমান সমান ফিউচার ভ্যালু, পিভি সমান সমান প্রেজেন্ট ভ্যালু, আই হলো রেট অফ ইন্টারেস্ট, এম হলো ইন্টারেস্ট, এম হলো গিয়া নাম্বার অফ টাইমস অফ ইন্টারেস্ট, অর্থাৎ কতবার চক্রবৃদ্ধি হবে, আর এন হলো নাম্বার অফ ইয়ার্স। তো আমরা সূত্রটাকে একবার দেখলাম, তো আবার বলছি, এই যে পিভি, এফ বি, তোমরা এগুলো বাংলাতেও লিখে নিয়ে করতে পারো। তো সময় যেহেতু স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হয়, উত্তর দিতে হয়, তো আমরা যতটুকু যেভাবে সম্ভব সময়কে বাঁচানোর টাইম ম্যানেজমেন্ট করে আমাদেরকে চলতে হবে। টাইম ম্যানেজমেন্ট না থাকলে কখনোই সম্পূর্ণ উত্তর দেওয়া সম্ভব নয় আমাদের। তার জন্য আমরা চেষ্টা করব যতটুকু সময় বাঁচানো যায় সেই ব্যবস্থা করতে। এজন্য তোমরা বাংলায় না লেখে ইংলিশে যদিও লেখো তাহলেও হবে, আর এভাবে করলে কখনোই নাম্বার কাটার সুযোগ নেই। আমি এই সূত্রগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আগামীকাল যে তৃতীয় যে পরীক্ষা হবে, তোমরা এই অংশগুলো, এই সূত্র দুটোই আছেও, আরেকটা আছে ইএআর, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ওইটা সাধারণত এমসিকিউতে বা জ্ঞানমূলক প্রশ্নে আসে। তার গাণিতিক সমস্যা সাধারণত পরীক্ষায় তেমন একটা বিগত বোর্ড পরীক্ষাগুলোতে আসেনি, তবে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় আসছে। তো তোমরা যেহেতু এই বৈষয়িক মহামারীতে, এই পরিস্থিতিতে কঠিন কোনো প্রশ্ন করবে না। সবসময় শিক্ষা বোর্ডগুলো, সরকার চায় প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও যেন লাভবান হয়। এজন্যই এই অধ্যায়ের মূল যে অংশ, বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা এবং বাস্তবে এগুলোর প্রয়োগ করা। তাই আমি তোমাদেরকে এই অংশগুলোই দেখানোর চেষ্টা করছি। আসো একটি উদ্দীপক দেখি এবং এই সূত্রগুলোর একটু প্রয়োগ দেখি। উদ্দীপকে আছে তোমার, দেখো একটা উদ্দীপক তোমাদের সামনে দেখানো হলো। 3 নম্বর প্রশ্নটি, 3 নম্বর প্রশ্নের মিস্টার জেসাস 10% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে 2000 টাকা সোনালী ব্যাংকে 5 বছরের জন্য জমা রাখে। পক্ষান্তরে মিস্টার জেসাস 10% মাসিক চক্রবৃদ্ধি সুদে 2000 টাকা রূপালী ব্যাংকে জমা রাখায় 5 বছর পর তার হিসাবে মোট 3291 টাকা জমা হবে। আমি আবার দেখাচ্ছি তোমাদের উদ্দীপকটা এবং বলে দিচ্ছি। মিস্টার জেসাস 10% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, অর্থাৎ 3 মাস পর পর, পাক্ষিক
দ্বিমাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক এরকম যদি বলা থাকে এগুলো তোমাদেরকে বুঝতে হবে। যদি ত্রৈমাসিক বলে অর্থাৎ 3 মাস পর পর, দ্বিমাসিক বললে 2 মাস পর পর, যদি পাক্ষিক বলে তাহলে বছরে 2 বার 6 মাস পর পর, যদি পাক্ষিক বলে তাহলে বছরে 2 বার 6 মাস পর পর হবে, যদি ত্রৈমাসিক বলে তাহলে 3 মাস পর পর বছরে 4 বার হবে, যদি দ্বিমাসিক বলে তাহলে 2 মাস পর পর অর্থাৎ বছরে 6 বার হবে। এই বিষয়টা ভালোভাবে খেয়াল করবে। যদি ত্রৈমাসিক বললে বছরে 3 মাস পর পর করে যদি হয় তাহলে বছরে কয়বার হয়, যেহেতু আমাদের এক বছরে 12 মাস তাহলে এক বছর 4 বার হবে, তাহলে তখন এম এর মান 4 হবে, তখন এম এর মান কি হবে 4 হবে। দেখো মিস্টার জেসাস ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে 2000 টাকা সোনালী ব্যাংকে জমা 5 বছরের জন্য জমা রাখে। পক্ষান্তরে মিস্টার জেসাসকে রূপালী ব্যাংকও 10% মাসিক চক্রবৃদ্ধি সুদে রাখার প্রস্তাব দেয় এবং সে যদি রাখে তাহলে সেই রূপালী ব্যাংক থেকে মোট 3291 টাকা জমা হবে, এই কথার প্রস্তাব দেওয়া হয়েছে। সোনালী ব্যাংকে জমা রাখতে পারে 3 মাস পর পর ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে, আর রূপালী ব্যাংকে যদি জমা রাখে তাহলে মাসিক চক্রবৃদ্ধি সুদে। আর রূপালী ব্যাংক অলরেডি বলে দেওয়া হয়েছে উদ্দীপকে 3291 টাকা পাবে। দেখি আমরা প্রশ্নটা দেখি কি বলেছে। দেখো কি বলছে, তোমার অর্থের সময় মূল্য কাকে বলে। তো যেহেতু এই অধ্যায়ের নামই অর্থের সময় মূল্য, তোমরা জানো ভালো করে অর্থের সময় মূল্যটা কি, তাও বলছি তোমাদেরকে। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় সেটাকে অর্থের সময় মূল্য বলে। আচ্ছা, তারপরে বলছে কেন চক্রবৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হয়, কেন চক্রবৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হয়, এই জিনিসটা ব্যাখ্যা করো। তো এগুলোও এখন চক্রবৃদ্ধি বলতে আমরা কোনটাকে বুঝি আর বাট্টাকরণ বলতে কোনটা বুঝি, এটা আমি তোমাদেরকে শুরুতেও বলেছি। বাট্টাকরণ হলো বর্তমান মূল্য আর চক্রবৃদ্ধি হলো ভবিষ্যৎ মূল্য। তো বছরে একাধিকবার চক্রবৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হয়, বছরে একাধিকবার চক্রবৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হয়। চক্রবৃদ্ধি যত বেশি হবে তোমার ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে, এটা স্বাভাবিক বিষয়। চক্রবৃদ্ধি যদি কম হয়, বছরে একবার হয়, তাহলে আর বছরে যদি 6 মাস পর পর 2 বার হয়, 3 মাস পর পর হয়, 4 মাস পর পর হয়, অথবা 2 মাস পর পর হয়, অথবা প্রতি মাসে হয়, মাসিক চক্রবৃদ্ধি হয়, তাহলে যে চক্রবৃদ্ধি বেশি তার ভবিষ্যৎ মূল্যটাও বেশি হবে, এটা আমরা সহজ। আচ্ছা দেখো গ নম্বর প্রশ্নে কি বলেছে, 5 বছর পর সোনালী ব্যাংকে মিস্টার জেসাসের মোট কত টাকা জমা হবে। 5 বছর পর সোনালী ব্যাংকে মিস্টার জেসাসের মোট কত টাকা জমা হবে। এই প্রশ্ন শুনে বুঝতে হবে এটাকে আমার বর্তমান মূল্য নির্ণয় করব না ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। জমা হবে, এত হবে, হবে এই সমস্ত যদি বলা হয়, কত পাবে, জমা হবে, এত পাবে, অত দিতে হবে, এই সমস্ত যখন বলা থাকবে তখন এটা অবশ্যই ভবিষ্যৎ মূল্য, তখন এটা কী হলো, অবশ্যই ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। তো তারপরে ঘ নম্বরে বলা হয়েছে মিস্টার জেসাস কোন ব্যাংকে প্রস্তাব গ্রহণ করবে তা বিশ্লেষণ করো। দেখি আমরা তাহলে বুঝতে পারবো। ঘ নম্বরে বলা হয়েছিল তোমার সোনালী ব্যাংক থেকে আমি কত টাকা পাবো, আর ঘ নম্বরে বলেছে কোনটা আমি নিব, রূপালী ব্যাংকে রাখবো না সোনালী ব্যাংকে রাখবো। আমরা রূপালী ব্যাংকেরটা আমরা অলরেডি জানি, উদ্দীপকে দেওয়া আছে 3291 টাকা। তাহলে আসো আমরা গ নম্বরে সোনালী ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে সেটা আমরা নির্ণয় করি। দেখো উই নো, বা আমরা জানি, তোমরা বাংলা যদি করতে চাও কেউ বাংলাও করতে পারো। আমি তোমাদেরকে ক্লাসে বাংলাও দেখিয়েছি, ইংলিশও দেখিয়েছি। তো তোমাদের সময়ের যেহেতু স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে 60টি প্রশ্ন উত্তর করতে হয় পরীক্ষার হলে, তো সেজন্য সময় যেভাবে আমরা কম ব্যবহার করে সঠিক উত্তর করতে পারি, সঠিক ব্যবস্থা করতে পারি সময়ের, সেই জন্য আমরা ফিনান্সের এই অঙ্কগুলোকে সবসময় ইংলিশে করার চেষ্টা করব, তাহলে তোমাদের সময় অনেক বেঁচে যাবে। যারা মনে রাখতে পারো না তারা বাংলায় করো, কোনো সমস্যা নেই।
তো আমরা জানি বা উই নো, যেহেতু বলা হয়েছে 5 বছর পর সোনালী ব্যাংক থেকে আমি কত টাকা পাবো, তাহলে এটা অবশ্যই ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্রটা এখন এখানে বলা হয়েছে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, তাহলে বছরে অবশ্যই একবারের বেশি হবে, তাহলে আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। যদি বছরে একাধিকবার হয় তাহলে এই সূত্র বর্তমান মূল্যের সময় একটা, ভবিষ্যৎ মূল্যের, আর যদি বছরে একবার হয় তখন এই সূত্রটা ব্যবহার করা হয়। দেখেছ? তাহলে দেখো আমরা জানি বা উই নো এফ বি সমান সমান পিভি ইন্টু 1+i/m টু দি পাওয়ার mn। সূত্রটা কি? পিভি এফ বি সমান সমান পিভি ইন্টু 1+i/m টু দি পাওয়ার mn। পাশে সাইড নোট দিয়ে দিবে, অবশ্যই পাশে সাইড নোট ব্যবহার করতে হবে। সাইড নোট ছাড়া অঙ্কে তুমি নাম্বার কম পাবে। যদি সাইড নোট আমরা প্রদর্শন করি তাহলে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। তো এখানে এফ বি সমান সমান হোয়াট, কারণ আমি এফ বি নির্ণয় করব, এফ বি কী করবো আমি নির্ণয় করব, তাই এটা এখানে হোয়াট চিহ্ন দেওয়া হয়েছে। এফ বি সমান সমান হোয়াট। পিবি অর্থাৎ উদ্দীপকে দেওয়া আছে বর্তমানে 2000 টাকা জমা রাখলে চক্রবৃদ্ধি সুদে কত কী হবে না হবে। যেহেতু আমরা দেখতেছি আমরা কত টাকা ব্যাংকে জমা রাখবো, 2000 টাকা বর্তমানে, তাহলে পিবি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, বর্তমানে আমার টাকা আছে 2000 টাকা, তাহলে পিবি সমান সমান 2000, এটা প্রশ্নে প্রদত্ত। আই রেট অফ ইন্টারেস্ট, তো আমাকে সোনালী ব্যাংক কত পার্সেন্ট সুদ দিবে সেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 10%। তাহলে সেটা হলো, এটাকে স্বাভাবিক সংখ্যা নিয়ে আসলাম পার্সেন্টেজকে এই করে, তাহলে 0.10 বা 0.10। তারপরে এন হলো নাম্বার অফ ইয়ার্স, অর্থাৎ কত বছরের জন্য আমি ব্যাংকে টাকা রাখছি। তাহলে এটা উদ্দীপকে দেওয়া আছে তোমাদের, তোমরা দেখতেছো 5 বছরের জন্য। তারপরে এম নাম্বার অফ টাইমস, অর্থাৎ নাম্বার অফ টাইমস রেট অফ ইন্টারেস্টের হতে পারে অথবা রেট অফ ডিসকাউন্টের হতে পারে, অর্থাৎ বাট্টাকরণের কতবার হবে অথবা চক্রবৃদ্ধি কতবার হবে বছরে। নাম্বার অফ টাইমস এখানে বলা হয়েছে ত্রৈমাসিক মানে 3 মাস পর পর, অর্থাৎ এক বছরে যেহেতু আমাদের 12 মাস, 3 মাস পর পর হলে হয় বছরে 4 বার, তাই 4 টাইমস। তোমরা ইংলিশেও লিখতে পারো, বাংলা এটুকু লিখে নিতে পারো, যে কোনো একটা ব্যবহার করবে। তো আমরা দেখলাম এফ বি সূত্রটা হলো এফ বি সমান পিভি ইন্টু 1+i/m টু দি পাওয়ার mn, পিভি ইন্টু 1+i/m টু দি পাওয়ার mn। এরকমভাবে সাইড নোট দিবে, অবশ্যই সাইড নোট। অনেকে সূত্র উপরে লেখার পরে সাইড এই উপাদানগুলোর কোনটা কী সেটা লেখে, তারপরে আবার অঙ্কটা করে, তো এতে সময় বেশি নষ্ট হয়। তো তোমাদের ক্লাসেও বলা হয়েছিল, আবার বলে দিলাম যে সময় যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবে। সূত্র লেখার পরেই, সূত্র লেখার পাশেই এই ডান পাশে দাগ দিয়ে সাইড নোট দিয়ে দিবে, তারপরেই নিজে নিজে মান বসিয়ে অঙ্ক শেষ করে নেবে। তো আমরা অলরেডি দেখলাম মান যেহেতু পেয়ে গেছি, তাহলে পিবির মান লিখবো, তারপরে 1 সূত্র 1, তারপর আয়ের মান লিখলাম, এম এর মান লিখলাম, তারপরে এম এন এর মান লিখলাম। তারপর কি করেছি আমরা এলেনে এসে এই যে এখানে ক্যালকুলেশন ছিল 0.10কে 4 দিয়ে ভাগ করেছি এবং 1 দিয়ে যোগ করেছি, তাহলে আসলো কি 1.025 আসলো। তো আমরা এবার কী করলাম, এটাকে ভাগ করছি, ভাগ করার পর এটাকে যোগ করেছি, তারপর 4 5 20 এটা রেখেছি। তারপরে ধাপে এসে কী করেছি, এটাকে আমরা পাওয়ার দিয়ে গুণ করেছি, পাওয়ার দিয়ে গুণ করার পরে যা আসলো সেটার সাথে আমরা বর্তমান মূল্য গুণ করেছি, তাহলে যেটা পাইলাম সেটা হলো 3277.23 টাকা। এখন যেহেতু আমরা ফ্র্যাকশন রাখবো না, তা আমি কি করেছি, পূর্ণ সংখ্যা রেখেছি। যদি 0.5 বা তার বেশি হয়, 0.5 বা তার বেশি হয় তাহলে 1 যোগ করে লিখবো, 0.5-এর কম হলে যা আছে তাই পূর্ণ সংখ্যাটা লিখে দেবো। 0.এর পরে যদি 5 বা তার বেশি হয় তাহলে আমরা 1 যোগ করে লিখবো, আর 0.এর পরে যদি 5-এর কম হয় তাহলে যা আছে তাই রেখে দেবো। আর অবশ্যই আমরা এরকম যেহেতু কম বেশি করব, যেহেতু আমরা এখানে পূর্ণমান নেই না, এই শেষে টাকা শেষ যে নির্ণয় করব প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু, সেখানে অবশ্যই অ্যাপ্রক্সিমেটলি অর্থাৎ সংক্ষেপে অ্যাপ্রক্স অথবা বাংলায় প্রায় অবশ্যই লিখব, তাহলে কোনো শিক্ষক বা এক্সামিনার খাতায় নাম্বার কম দেওয়ার সুযোগ পাবে না। আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে,
এফ বি সমান সমান পি ভি ইন্টু 1+i/m টু দি পাওয়ার mn। পাশে অবশ্যই সাইড নোট দেবো আমরা, অর্থাৎ এফ যেটা নির্ণয় করবো সেটা সবসময় প্রথমে হোয়াট চিহ্ন দিব, তারপরে যেটা দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার যা থাকবে সেটা লিখবো, রেট অফ ইন্টারেস্ট লিখবো, নাম্বার অফ ইয়ার্স লিখবো, নাম্বার অফ টাইমস লিখবো। সাইড নোটগুলো দেওয়ার পরে আমরা শুধু মান বসিয়ে দিব। আমরা আরও 1 লাইন বা 2 লাইন 1 লাইন কমিয়েও তোমরা করতে পারতে। 3 লাইনে আমরা সূত্র লিখলাম, মান বসাইলাম, এই 2 লাইন না করে সরাসরি আমরা এই আনসারও চলে যেতে পারি। এভাবেও তুমি তোমার টাইম ম্যানেজমেন্ট করতে পারো। আচ্ছা, আশা করি তোমরা এই ফিউচার ভ্যালু নির্ণয় অর্থাৎ 5 বছর পরে সোনালী ব্যাংক থেকে আমরা কত টাকা পাবো, এই যে প্রশ্নে বলা হয়েছে 5 বছর পরে সোনালী ব্যাংক মিস্টার জেসাসের মোট কত টাকা জমা হবে। 5 বছর পরে আমি যে সোনালী ব্যাংকে টাকা রাখলাম 2000, কত টাকা জমা হবে 10% সুদে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে, সেটা নির্ণয় করতে পারলাম। এটা হলো কি, প্রশ্ন শুনে দেখে বুঝতে হবে আমাকে বর্তমানের মূল্য নির্ণয় করব না ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। যদি এটা নির্ণয় করতে পারি আমরা বা বুঝতে পারি বর্তমান বা ভবিষ্যৎ, তাহলে আমাদের প্রশ্ন অর্ধেক সে সমাধান হয়ে যাবে। আচ্ছা, তারপরে মিস্টার জেসাস কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণ করবে? সে সোনালী ব্যাংকে টাকা জমা রাখবে না রূপালী ব্যাংকে টাকা জমা রাখবে? রূপালী ব্যাংক তাকে প্রস্তাব দিয়েছে, সে যদি তার রূপালী ব্যাংকে টাকা জমা রাখে তাহলে মাসিক চক্রবৃদ্ধিতে 10% চক্রবৃদ্ধিতে তাকে 5 বছর পর কত দিবে? 3291 টাকা তার জমা হবে। সরাসরি তারা বলে দিয়েছে, তাহলে আমাকে করতে হলো না। এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে, ডিসিশন মেক করতে হবে, অর্থাৎ আমি কি সোনালী ব্যাংকে টাকা রাখবো না রূপালী ব্যাংকে টাকা রাখবো। দেখো আমরা এটাও করে দিয়েছি। মিস্টার জেসাস বর্তমানে 2000 টাকা সোনালী ব্যাংকে জমা রাখলে 5 বছর শেষে, সোনালী ব্যাংকে যদি আমি জমা রাখি তাহলে 5 বছর শেষে পাবেন 3277 টাকা, যেটা আমরা গহতে প্রাপ্ত হয়েছে। অন্যদিকে সমপরিমাণ অর্থ একই সময়ের জন্য জমা রাখলে, অর্থাৎ সমপরিমাণ অর্থাৎ 2000 টাকায় যদি জমা রাখি রূপালী ব্যাংক থেকে পাবো 3291 টাকা, সোনালী ব্যাংক থেকে পাবো 3277 টাকা, আর রূপালী ব্যাংক থেকে পাবো আমরা 3291 টাকা। অর্থাৎ রূপালী ব্যাংক থেকে 3291 বিয়োগ 3277 বিয়োগ করে যেটা পাইলাম এই 13.77 অথবা 14 টাকা বেশি পাবো। মিস্টার জেসাস কী করবে? যদি সোনালী ব্যাংকে না রেখে রূপালী ব্যাংকে রাখে তাহলে সে 13.77 অথবা 14 টাকা বেশি পাবে। এমত অবস্থায় বলা যায় মিস্টার জেসাস রূপালী ব্যাংকের প্রস্তাব গ্রহণ করবেন। আমি বা আমরা বা তুমি যেই আসছি না কেন, যে ব্যাংকে টাকা জমা রাখলে আমি বেশি পাবো সেই ব্যাংকেই এর প্রস্তাবকে গ্রহণ করবো, এটাই স্বাভাবিক বিষয়। তাহলে আমরা বলতে পারি কি মিস্টার জেসাস সোনালী না রূপালী ব্যাংকে টাকা জমা রাখবে। তাহলে দেখা যাচ্ছে যে গ নম্বরে তোমার সোনালী ব্যাংকে রাখলে হয় 3277 টাকা, আর উদ্দীপকে দেওয়া আছে রূপালী ব্যাংকে যদি টাকা রাখা হয় তাহলে সে পাবে 3291 টাকা। যে ব্যাংকে টাকা রাখলে আমি বেশি টাকা পাবো সেই ব্যাংকে রাখাটাই যুক্তিযুক্ত। তাই শেষে লিখছি এমত অবস্থায় বলা যায় মিস্টার জেসাস রূপালী ব্যাংকের প্রস্তাব গ্রহণ করবেন। যদি বলা হয় প্রশ্নে, এখানে যেমন বলা হয়েছে মিস্টার জেসাস কোন ব্যাংকের প্রস্তাব সে গ্রহণ করবে, যদি বলা হয়তো এরকমভাবে কোন ব্যাংকের প্রস্তাব সে বর্জন করবে, তাহলে আমরা কি বলতাম? এমত অবস্থায় বলা যায় তাহলে সোনালী ব্যাংকের প্রস্তাব সে বর্জন করবে। যখন প্রশ্নে যেভাবে যাবে তোমরা ঠিক সেই অ্যাঙ্গেলেই উত্তর করার চেষ্টা করবে। প্রশ্নে যেভাবে বলা হবে তোমরা তোমাদের উত্তর সে অ্যাঙ্গেলে করার চেষ্টা করবে, তাহলে সম্পূর্ণ নাম্বার এক্সামিন করার সময় দিতে বাধ্য হয়। ধন্যবাদ তোমাদের সকলকে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং আগামী যে 22 তারিখের পরীক্ষাটি ভালোভাবে সম্পন্ন করবে এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে করবে এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।